নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু ফিফার। থেকে লাইক এফএফএ, ফুটবল ফেডারেশন অফ অস্ট্রেলিয়া অথবা ফিফা, তাদের কাছ থেকে ইভেন এএফসি ওর কাছ থেকে কিন্তু আসলে আমাদের কাছ থেকে অফিসিয়ালি জানানো হয়নি যে আমাদের আগামী 17ই নভেম্বরের বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ম্যাচটির সিকিউরিটি ইস্যুজ নিয়ে বা সিকিউরিটি কনসার্ন নিয়ে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়ার জন্য যে রেগুলেশনস প্রণয়ন করা হয়, অফকোর্স যে কোনো ডিসিশন ফিফা কর্তৃক নেওয়া হবে ইফ দেয়ার ইজ এনি মিসম্যানেজমেন্ট বা খেলার আয়োজন সংক্রান্ত। আগামী 17ই নভেম্বর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচটি আমাদের হোম অফ ফুটবল অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে, এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছি এবং সেই আলোকে কিন্তু আমাদের সকল কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। আগামীকালকে আমরা 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ইতালীয় নাগরিক তাবেলা হত্যায় জঙ্গি গোষ্ঠী আইএসের সংশ্লিষ্টতার কোনো তথ্য পায়নি গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইএস তাবেলা হত্যার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দাবি নাকচ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীটির ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য তাদের ওয়েবসাইটে পায়নি গোয়েন্দা পুলিশ। তাবেলা হত্যার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এজন্য এরই মধ্যে গোয়েন্দা পুলিশের একজন বিশেষ পুলিশ সুপার নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে। শিগগিরই দোষীদের আটক করে বিচারের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডটির পরপরই বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে। ঢাকা মহানগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিদেশি নাগরিক সংস্থা, গুরুত্বপূর্ণ হোটেল, ক্লাব ও বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে পেশাদার খুনিরাই ইতালীয় নাগরিক তাবেলাকে হত্যা করেছে বলে নিশ্চিত গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান যুব কমিশনার মনিরুল ইসলাম। তবে এখনও হত্যার মোটিভ উদ্ঘাটন করা যায়নি বলেও জানান তিনি। গুলশান 2 এর 90 নম্বর সড়কে তাবেলার হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের সময় আশপাশের পর্যবেক্ষণ করেন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা। যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, হত্যার মোটিভ এখনো খোলাসা নয় তাদের কাছে। তাবেলার ব্যক্তিগত, পেশাগত সহ 4টি বিষয় বিবেচনা নিয়ে এগিয়ে চলছে তদন্ত। জঙ্গিরা এই কাজ করেছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি আরো একটা বিষয় খতিয়ে দেখছি যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো তৃতীয় পক্ষ এই কাজ করেছে কিনা সেটিও আমরা মাথায়। এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো আসলে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সরাসরি জড়িত সেই লোকগুলোকে আসলে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সিসিটিভির অস্পষ্ট ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করা কষ্টকর বলে মনে করেন তিনি। পেশাদার খুনিরা এই ধরনের কর্মকাণ্ড দ্রুততার সাথে করা সম্ভব, কারণ ইতিপূর্বে কোনো খুনের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশাদার খুনিরাই এই ধরনের কাজ করে থাকে। তবে হত্যাকারী ও হত্যার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করছেন গোয়েন্দা কর্মকর্তারা। লেখা হচ্ছে জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ইতালির নাগরিক তাবেলা হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা বাংলাদেশের পুলিশই খতিয়ে দেখবে, এ বিষয়ে চীনের কোনো বক্তব্য নেই বলেছেন দেশটির রাষ্ট্রদূত মা মিংচিয়াং। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ আয়োজিত সেমিনারে মন্তব্য করেন তিনি। পশ্চিমা দেশের মতো চীনা নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল অ্যালার্ট জারির কোনো ইচ্ছাও তার দেশে নেই বলে জানান রাষ্ট্রদূত। মা মিংচিয়াং বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ জরুরি। জানান, শিগগিরই চীন বাংলাদেশে 2টি শিল্প পার্ক গড়ে তুলবে। সঠিক তারিখ না জানালেও স্বল্প সময়ের মধ্যে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন বলে আশা করেন মা মিংচিয়াং। মানবতা বিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল জারি করা মৃত্যু পরোয়ানা বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সেখান থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছে দেওয়া হয়। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। মানবতা বিরোধী অপরাধে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানা নিয়ে কারাগারে যান ট্রাইব্যুনালের 2 কর্মকর্তা। তা গ্রহণ করেন সিনিয়র জেল সুপার। এরপর কি হবে সে বিষয়ে সাংবাদিকদের জানান তিনি। আমরা ওয়ারেন্ট অফ এক্সিকিউশন পেয়েছি
এবং আইসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এর আগে বিকেল 3টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা জারি করেন রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক। তার কপি পাঠানো হয় সংশ্লিষ্ট আরো কয়েক জায়গায়। মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে দুটো মামলায় পৃথক পৃথকভাবে আমরা এক্সিকিউশন ওয়ারেন্ট ইস্যু করেছি রেজিস্ট্রার অফিস থেকে, শুধু জেল সুপার বরাবরে। আর অবগতির জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, উনিও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর সদয় অবগতির জন্য আমরা সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় সচিব আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আমরা পৌঁছে দিচ্ছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পুরো রায় বুধবার প্রকাশ করে আপিল বিভাগ। আগামী 15 দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবেন আসামিরা। এছাড়া রয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাতীয় পার্টির সংসদ সদস্য এম.এ. হান্নানকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের বাসা থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তার ছেলে রফিক সাজ্জাদকেও গুলশানের একটি অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাবা ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম। দুজনের বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানায় পুলিশ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম.এ. হান্নানের বয়স ৮০ বছর, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে লন্ডন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে নিউ ইয়র্ক ছাড়েন প্রধানমন্ত্রী। লন্ডনে হোটেল ক্লারিজে অবস্থান করবেন তিনি। আজ শুক্রবার লন্ডনে বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা রয়েছে। সিলেটে যাত্রাবিরতির সময় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন নগর ও সিলেট আওয়ামী লীগ নেতারা। গত 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান প্রধানমন্ত্রী। এ সময় সাধারণ অধিবেশনে ভাষণ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী জানান মৌলবাদ জঙ্গিবাদ নির্মূলে তার জিরো টলারেন্স নীতির কথা। সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের সকল দেশের ঐক্যের আহ্বানও জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অর্জনের লক্ষ্য তুলে ধরেন। কথা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, অভিবাসী ইস্যু ও রাষ্ট্র উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার বিষয়েও। শেখ হাসিনা বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্ব মন্দার মধ্যেও প্রবৃদ্ধি ৬% উপর অর্জন করছে। তাই বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এখন রোল মডেল। বিশ্বে মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে আজ আমরা সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি, যার প্রথমটি হচ্ছে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ। বিশ্ব শান্তি উন্নয়নের পথে এটি প্রধান অন্তরায়। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বা সীমানা নেই। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকল রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস জঙ্গিবাদ এবং মৌলবাদের প্রতি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী বলেন আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে বাংলাদেশ বদ্ধপরিকর। শান্তি সমুন্নত রাখতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে বদ্ধপরিকর। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ গর্বিত। এ পর্যন্ত আমাদের সাহসী শান্তিরক্ষী বাহিনীর সদস্যগণ বিশ্বের 40টি দেশের 54টি মিশনে নিয়োজিত রয়েছে। জিএম হাসান, বাংলা ভিশন। জঙ্গিবাদ ও উন্নয়নের ধোঁয়া তুলে ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার সব চেষ্টা সম্পন্ন বলেও মন্তব্য করেন তিনি। জঙ্গিবাদ নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় খন্দকার মাহবুব হোসেন কথা বলেন। দেশের চলমান সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান এই আইনজীবী। দেশের বাইরে গিয়ে পদবাণিজ্য হচ্ছে বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব। তিনি বলেন জঙ্গিবাদ সহ দেশের সব
সমস্যার মূলে 5 জানুয়ারির নির্বাচন, সংকট সমাধানে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেন খন্দকার মাহবুব হোসেন। সরকারকে বিব্রত করতে রাজনৈতিক কারণে বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগের যৌথ বর্ধিত সভায় বৃহস্পতিবার হানিফ বলেন, শনিবার প্রধানমন্ত্রীকে দেয়া অভ্যর্থনায় গণমানুষের ঢল নামিয়ে প্রমাণ করতে হবে জনগণ এখনও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সরকার দেশ চালাতে ব্যর্থ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এমন অভিযোগ ধোঁকাবাজি বলেও মন্তব্য করেন হানিফ। এদিকে দেশকে বিপজ্জনক রাষ্ট্র বানাতে দেশে বিদেশে অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ধরনের অপতৎপরতা ঠান্ডা মাথায় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, এক কঠিন সময় পার করছে দেশ, অন্যদিকে দেশের কোনো অর্জন হলেই তা মেনে না নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাই বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের ঢাকা ও আশপাশের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার ছিল বিশ্ব প্রবীণ দিবস। প্রতি বছরই দিবসটি আসে আর যায়, কিন্তু পরিবার, সমাজ বা রাষ্ট্রে দেশের 1,20,00,000 প্রবীণের ভাগ্য পরিবর্তনই নেই তেমন কোনো ব্যবস্থা। আর বেশিরভাগ প্রবীণও আগে ভাগে প্রস্তুতি নেন না তাদের শেষ বয়সের জন্য। তোরা যদি আজকে এরকম ভাবে আসছি, আমি বাড়ি ঘর বিক্রি করে ওইটা মেনে নিয়ে গেলাম, রাখলাম, কিন্তু তোরা তো পারতেছ, তোরা তো পারতেছ। এই হচ্ছে মা, মায়ের ভালোবাসা এমনই হয়। একসময় যে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করতে ঝরিয়েছেন শরীরে ঘাম, সে বাবা মা কখনো ভাবতেও পারেননি জীবনের শেষ বিকেলে তাদের ঠাঁই হবে প্রবীণ নিবাসে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। বিত্তবান বা আর্থিকভাবে সচ্ছল অনেক পরিবারের প্রবীণরাও নানা কারণে থাকছেন প্রবীণ নিবাসে। তাদের সহায়তা তো দূরের কথা, কোনো খোঁজ খবর রাখেন না সন্তানরা। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। রাতে 1টার সময় কোথায় যাব? আমি চোখে দেখি না, রাস্তাঘাট চিনি না, আমি কোথায় যাব? জানি না তুমি কোথায় যাবে, চলে যাও। অনেক ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতাও প্রবীণদের অবহেলার পাত্রে পরিণত করছে। কেউ কেউ আবার প্রবীণ নিবাসে আসছেন বাধ্য হয়ে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আলহাজ আমিনুল হক কর্মজীবনে ছিলেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তার সন্তানরা এখন প্রতিষ্ঠিত, তারপরও এই বৃদ্ধ বয়সে তাকে আশ্রয় নিতে হয়েছে প্রবীণ নিবাসে। দুহাত আজও খোঁজে, ভুলে যায় যে একদম। যেরকম করেছে তার ভোগান্তি তাদেরকে ভুগতে হবে, তবুও বলি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। গাজীপুর পাড়ায় বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, যেখানে বিনা খরচে থাকছেন প্রায় 250 অসহায় প্রবীণ। এই বৃক্ষদের নিয়ে যে ইচ্ছা আমার, যে এটা ডিস্ট্রিক্ট লেভেলে আমার মতো আরো যদি কেউ আসে তাদেরকে সহযোগিতা করা, এবং আমি আমার সম্পদের একটা অংশ আমি দিয়ে যাবো এই দেশের অসহায় বৃদ্ধ মানুষের জন্য। দেশে 60 বা তার বেশি বয়সী প্রায় 1,20,00,000 প্রবীণ আছেন। দেশের বড় প্রবীণ জনগোষ্ঠী শুধু পরিবারেই নয়, অবহেলিত হচ্ছেন সামাজিকভাবেও। কিন্তু বাস্তবতা হলো এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের তেমন কোনো প্রস্তুতি নেই। রাষ্ট্রের কাছে তাই আরেকটু মনোযোগ আশা করেন অসহায় এই প্রবীণ। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। মিনায় নিহত 41 বাংলাদেশি শনাক্ত, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে 61 জনের, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব। সেরা রানার্স আপের টার্গেটে স্বাগতিকরা।